এহসানুল হক মিলনকে বিমানবন্দরে আটকে দিলেন, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বিমানবন্দরে আটকে দিলেন, কি বিএনপি ঘটনা? হ্যাঁ হ্যাঁ, কেন? কি সানজিদা খানম? এটা তো বিএনপি বলবে, কারণ তাহলে বিএনপি এত বিশ্বাস করে, এত তাদের দোসর, এরকম ভাবে তাদের অংশীদার, আন্দোলনের অংশীদার, এখন কেন তাদেরকে ঠেকিয়ে দিচ্ছে? এটা তো বিএনপি ভালো বলতে পারবে। জি, কেন? হ্যাঁ, এখন ধরবে আমরা তো শুনেন, এই গণ অভ্যুত্থানের প্রধান অংশীদার তো বিএনপি, আমি এখনো বলছি। কারণ আপনার ছাত্ররা তো আর মানে শুনেন, ছাত্ররা তো মানে শেখ হাসিনার পতনের আন্দোলন করেনি। ছাত্ররা চেয়েছিল, ওরা আসতেছি, ছাত্ররা চেয়েছিল আপনার একটা মানে তাদের যে কোটা সংস্কার, এবং কোটা সংস্কার চাওয়ার পরে তাদেরকে কি করলো, আপনার ইউনিভার্সিটি তাদেরকে অত্যাচার করলো, তাদেরকে গুলি করলো। তখন তো বিএনপি জনগণ আপনার এই ছাত্রদেরকে সমর্থন দিয়ে এই যে একটা ছোট শাসক এই খুনি হাসিনাকে পতন ঘটানোর জন্য এক দফার আন্দোলন তার একটা সাহেবই দিয়েছে। অতএব এটা অবশ্যই আমরা প্রধান অংশীদার। এখন তার আপনার মিলন সাহেবকে কেন এয়ারপোর্ট থেকে আটকালো, এটা তো আদালতের ব্যাপার, আইনের ব্যাপার, এটা আলোচনা হবে। এটা তো আপনার যদি কাউকে যদি কারোর নামে যদি অভিযোগ থাকে, আমরা জানি না কি অভিযোগ এখন আছে বা কি প্রবলেমটা আছে, কি হয়তো কোনো নামের প্রবলেম থাকতে পারে। আমি শুনেছি যে তার নামের কোনো সমস্যা হতে পারে, পাসপোর্টের নামটা চেঞ্জ হতে পারে, জানি না। এগুলির ব্যাপারে, এগুলি তো ইমিগ্রেশনের মানে ব্যাপার, এগুলি আলোচনায় আসবে, হয়তো দু একদিনের মধ্যে বের হয়ে আসবে। এটা তো বিগ ইস্যু না। না, এটা তো তার নামের, আমি শুনছি তার নামের প্রবলেম হতে পারে, বা ইমিগ্রেশনের এটা আইন তার নির্দেশ করে চলবে। গেছেন আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে গেছেন, নামের সমস্যা হঠাৎ করে বের হয়েছে, এটা কোনো কথা বললেন আপনি? না, আমি বলছি এহসানুল হক মিলনের কথা, আমি খসরু মাহমুদের কথা আমি এখনো জানি না। আমি আজকে সিঙ্গাপুর ঘুরে এসেছে, আমি যতদূর জানি। হ্যাঁ, সিঙ্গাপুরে হয়তো তখন ইমিগ্রেশনের ব্যাপারটা মানে হয়তো চোখে পড়ে নাই, এখন হয়তো পড়ছে, বা কোনো অভিযোগ আছে, বা কোনো অভিযোগ থাকতে পারে, আমরা সেটা জানি না। সেটা তো আইন যদি বাংলাদেশে যদি কেউ অন্যায় করে থাকে, বা আইনের যদি ইমিগ্রেশনে কোনো সমস্যা থাকে, এটা তো আপনার বের হয়ে আসবে। এটা তো এখনো ক্লিয়ার করে না, এটা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলে নাই। বুঝতে পেরেছি বিএনপির অবস্থা না, এটা কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলে নাই কি জন্য তাকে ফেরত দিয়েছে, এটা কিন্তু এখনো অভিযোগটা কি এটা বলে নাই কিন্তু এখনো। বুঝতে পেরেছি, আসলে বিএনপির লোক বুঝতে পারছে না, এখনো বুঝতে পারছে না। জিয়াউর রহমান দেশে যেতে পারছে না, বিএনপির বড় বড় নেতাদেরকে এই এয়ারপোর্টে আটকে দিচ্ছে, যেতে দিচ্ছে না। এখন কেন দেশের বাইরে যেতে দিচ্ছে না, এইটা কিন্তু বিএনপির ভালো জানবার কথা। কিন্তু আমার যতটুকু মনে হয় বিএনপি আসলে এই একটা খপ্পরে পড়েছে, এই অবৈধ সরকারের খপ্পরে পড়েছে। এরা এখনো বিশ্বাস করছে যে নির্বাচন হবে, এবং নির্বাচন কিভাবে হবে কোনো কিছু নাই, মাঝখান থেকে বলছে নির্বাচন হবে। হ্যাঁ, এখনো বিশ্বাস করছে। আসলে এদের কবে বোধোদয় হবে বিএনপির আমার জানা নেই। দেশটা তো ধ্বংস করেছেন যে ঈদের পরে বুঝবে। হ্যাঁ, কি বলে গিয়াস আহমেদ, ঈদের পরে কি বুঝবেন নাকি যে নির্বাচন হবে? না শুনেন, আমার বিএনপি ক্ষমতায় যেতে হবে এমন কথা নাই। বিএনপি কখনোই ক্ষমতায় যাওয়ার জন্য আতাত করেনি, এরশাদের সরকারেও যায় নাই, ওয়ান ইলেভেনে যায়নি, এবং শেখ হাসিনার সরকারেও যায় নাই। অতএব বিএনপি জনগণের অধিকার বাস্তবায়নের জন্য সবসময় সংগ্রাম করে যাচ্ছে। এখনো যদি কোনো রকম অপশক্তি ক্ষমতায় বসে থাকতে চায় এবং নির্বাচন না দিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায়, তাহলে বিএনপি আবার রাজপথে নামবে। অতএব বিএনপি কিন্তু ক্ষমতায় যেতেই হবে এমন কোনো কথা না। তাহলে আপনার এই যে শেখ হাসিনা তো রাজপথে নামার 2001 সালে তো গ্যাস বিক্রির মুসলেকা দিয়ে আপনারা ক্ষমতায় এসেছিলেন। আপনি বলছেন যে বিএনপি কিসের এটা? আপনি 2001 সালে তো আপনি তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল। এটা তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিএনপি ক্ষমতায় এসেছে। আর আপনি বললেন যে 2008-এর কথা, 2008-এ তো আপনার কারচুপি, আপনার মঈন আহমেদ আপনার শেখ হাসিনা ক্ষমতা এনেছে, এবং সেই কারণে মঈনকে কোনো মামলা দেওয়া হয় নাই, মঈন আহমেদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় নাই। গিয়াস ভাই শুনেন, ওই সময় কিন্তু আমি পার্লামেন্ট মেম্বার ছিলাম, এবং আমার সাথে বিএনপির প্রার্থী 50,000-এর বেশি ভোটের পার্থক্য ছিল, এত ভোটে জিতেছিলাম। সুতরাং ওই সময় 50,000 ভোটের পার্থক্য, শুনেন ওই 5 বছর, 5 বছর 6 দিন, আপনি গিয়াস ভাই একটু শুনেন, এই কথাটা জবাব দেন।
এই 5 বছরের মধ্যে 6 দিন বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে আমরা দেখেছিলাম। একদিনও কিন্তু তিনি বলেন নাই যে এই নির্বাচনে এই অন্য কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, একদিনও বলেন নাই। বিএনপির এত বড় বড় না বিএনপি বলেছে, এটা বিএনপি বলেছে যে 111 এর না বলেছে, বলবো না কেন, আমরা বলেছি বিএনপি বলেছে। শুনেন, এটা তো আপনাদের এই আলোচনার কোনো শেষ না, এটা না, শুনে, এটা তো দৃশ্যমান, দেশের এই দুর্দিনে, দেশের এই যে দুর্দিন, এখনো আপনারা এরকম ঝগড়া বিবাদ করবেন, নাকি আপনারা দুই দল মিলে ভাববেন যে আসলে আমাদের দুই দলেরই অনেক ভুল আমরা করেছি অতীতে, কেউই ধোয়া তুলসী পাতা নয়, কেউই ফেরেশতা নয়, সবারই দোষ ত্রুটি তো থাকে, আছে, এটা কেউ আপনারা দুজন, আমি বিশ্বাস করি আপনারা দুজনে একজনও অস্বীকার করবেন না। এখন আমরা কি আগে বাড়তে পারি কিনা, নাকি আপনারা এখন যেমন বিবাদ করছেন এরকম বিবাদই চলতে থাকবে আর দেশটা জাহান্নামে পরিণত হবে? এটা কি চান আপনারা? না, কিন্তু না আমরা আমাদের না শুনেন, দেশটা শুনেন, দেশটা এই পর্যায়ে যদি আরো খারাপের দিকে যায়, আমি বলি একটু, দেশটা যদি আরো খারাপের দিকে যায়, এই জন্য দায়িত্ব আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ এই 15 বছর যেভাবে আপনার ৭১ যে চেতনা, মানে জনগণের ভোটের অধিকার, ন্যায় বিচার, এগুলিকে ধ্বংস করে তারা একতরফা ভাবে ভারতের সহযোগিতায় ভারত ঢুকে যায় বাংলাদেশে, বলে যে আওয়ামী লীগকে ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ এইভাবে যে আপনার দেশটাকে ধ্বংস করলো, এই ধ্বংসের পিছনে আজকে আমি শেষ করি, আপনি বলবেন, আপনি শেষ করি। অতএব এই যে এখন এই যে সরকারটা যে পালিয়ে গেল, জনগণ তাদের সমর্থক সহ, অতএব পালিয়ে যাওয়ার পিছনে, পালিয়ে যাওয়ার কারণে তো একটা শূন্যতা সৃষ্টি হবে। এখন এই যে এই পরিস্থিতি যদি আরো সংকটে যায়, এই দায় হবে শেখ হাসিনা। কেন তিনি আপনার দিনই ভোট রাতে করতে হবে? কেন রাজনৈতিক কর্মকাণ্ড এখনো তাদের দোষ? না, আপনার এই গণঅভ্যুত্থান, শুনেন, কোন দেশে যখন একটা গণঅভ্যুত্থান হয়, তখন গণঅভ্যুত্থান পরবর্তী একটা শূন্যতা সৃষ্টি করা হয়। এবং সেই গণঅভ্যুত্থান কেন হয়? আগের সরকার যে স্বৈরশাসক থাকে, তখন তাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানটা হয়। আপনি দেখেন যে, আমি আবারও বলি যে মঈন আহমেদদেরকে কেন মামলা দেওয়া হলো না? মাসুদউদ্দিনকে মামলা দূরের কথা, তাকে প্রমোশন দেওয়া হলো কেন? আপনার এই কি বলে এই বিডিআর হত্যাগুলি হলো কেন? এই সব কিছু মিলে। গিয়াস আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে। সানজিদা খানম, যদি বলেন যে আপনারা কি এরকমই করবেন, আপনারা কবে ফিরবেন? আপনারা তো 15 মাস ধরে মাঠেই নাই, রাজনীতিতেই নাই, তো আপনারা কবে ফিরবেন? দেশ আপনি আমাকে বলেন সুলতানা, আমাদের 150 উপরে এমপি মন্ত্রীরা জেলখানায়, অ্যারেস্ট, তাদেরকে জেলখানায় নির্যাতন করে হত্যা করা হচ্ছে। আপনার 4 লক্ষের বেশি নেতা কর্মী আজকে জেলখানায়। যেই মাঠে একটা মিছিল হয়, সাথে সাথে ওরা অ্যারেস্টের মহড়া পড়ে যায়। এই যে আওয়ামী লীগের উপর যে নির্যাতন নেমে এসেছে, এই সরকারের, এই অবৈধ সরকারের যারা রয়েছে, তাদের দোসররা যেভাবে নির্যাতন চালিয়েছে, আপনি বলেন কেমনি মাঠে নাই? আজকেও কিন্তু আওয়ামী লীগের মিছিল হয়েছে, খন্ড খন্ড মিছিল হয়েছে, এবং আওয়ামী লীগ কিন্তু আছে, থাকবে না কেন? আওয়ামী লীগ তো আছেই। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু উদ্গ্রীব হয়ে আছে, কারণ বাংলাদেশের মানুষ ভালো নেই। বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াবার একমাত্র বাহন হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনেছিল, কিন্তু আজকে সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। আজকে বাংলাদেশের, সেই স্বাধীন বাংলাদেশের মানচিত্রকে বদলে দেবার চেষ্টা হচ্ছে। বাংলাদেশের নতুন এই ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাদেরকে অস্ত্র ট্রেনিং দিয়ে আফগানিস্তান বানাবার চেষ্টা হচ্ছে। আজকে সেই আমাদের চিরশত্রু পাকিস্তানকে বন্ধুর হাত বাড়িয়ে দিয়ে তারা সব সূত্রকে নিচে থাকা অবস্থায়ও তাদেরকে কাছে নিয়ে আনা হচ্ছে, এবং ভারতের উপর দোষ চাপানো হচ্ছে। কেন? কারণ ভারত হচ্ছে আমাদের অকৃত্রিম বন্ধু হিসেবে মহান স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিল এই স্বাধীনতা যুদ্ধে, তারাই এখন হচ্ছে এক হয়েছে। সুতরাং ভারত আমাদের সহযোগী বন্ধু, এবং তাদের সাহায্য ছাড়া আমাদের বিজয় কিন্তু অনেক দেরি হতো, অনেক আরো রক্ত ঝরতো। এই ভারত আমাদের বন্ধু হিসেবেই সাহায্য করেছিল। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে বাংলাদেশ যে ধ্বংসের মুখে, এই ধ্বংসের মুখে সাধারণ একজন মানুষও কিন্তু বলছে আগেই ভালো ছিলাম, এবং একটা মর্যাদার জায়গায় কিন্তু শেখ হাসিনা
দীর্ঘদিন ক্ষমতায় থেকে পদ্মা সেতু সহ বড় বড় মেগা প্রকল্পগুলি বাস্তবায়ন করেছিল। সাধারণ মানুষের যাদের মাথার উপরে ছাদ ছিল না তাদেরকে ঘর করে দেওয়া হয়েছিল। লক্ষ কোটি মানুষকে এই বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে তাদেরকে দেওয়া হয়েছিল। স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার জন্য সারা বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক করা হয়েছিল। অর্থাৎ আমি বলবো যে শেষ কথা হচ্ছে সাংবিধানিক যে অধিকার, মানুষের যে বেঁচে থাকার যে মৌলিক অধিকারগুলো, সেইগুলোকে কিন্তু সুরক্ষিত করেছিল আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার। যে কারণে বিদেশে কিন্তু শেখ হাসিনার অর্থাৎ এই সরকারকে একটা দারিদ্র বিমোচনের মডেল হিসেবে আজকে দেখানো হয়েছিল। সেই সরকার আজকে 14 মাসে এই নতুন সরকার, অবৈধ সরকার এসে এই দরিদ্র সংখ্যা আরো বেড়েছে। হ্যাঁ, দরিদ্র সংখ্যা আরো বেড়েছে। আপনার মানুষ, সাধারণ মানুষ চাকরিচ্যুত হয়েছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে। আজকে বিজিএমএ আজকে ঘোষণা দিয়েছে, দেখলাম যদি নির্বাচন হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? শেষ প্রশ্ন আপনার কাছে, বন্ধ হয়েছে। নির্বাচন হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? নির্বাচন হলে তো আওয়ামী লীগ তো সবসময় নির্বাচনমুখী দল, আমরা অংশ নেওয়ার চেষ্টা করব। আর এই ফেসিস্ট এই সরকার, এই অগণতান্ত্রিক সরকার যদি আমাদের নির্বাচনে অংশ নিতে না দেয়, তখন আওয়ামী লীগের লোকরা কি করবে? আওয়ামী লীগের লোকরা ভোট দিতে যাবে না, তখন এই 40% লোক ঘরে বসে থাকবে। আমরা এই কথা বলছি না যে নির্বাচন আমরা প্রতিহত করব, কারণ বিএনপির মতো আমি শেষ করব গিয়াস আহমেদ, যদি আমাকে একটু সংক্ষেপ করে বলেন, সেই নির্বাচনটা কি অংশগ্রহণমূলক হবে? এটা সম্ভব হবে না। সুতরাং আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো দল, এই দেশের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই দলের নেতৃত্বে স্বাধীন হয়েছিল। সেই দলটাকে যদি নির্বাচন থেকে দূরে রাখা হয়, তাহলে সেই নির্বাচনটা হবে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। সুতরাং এটা আমরা চাই না। জি, গিয়াস আহমেদ, আপনারা যেই নির্বাচনের কথা বলেন যে বিএনপি অংশ নেয় নাই, আমি ডামি নির্বাচন বলেন, দিনের ভোট রাতে বলেন, এবং যেসব কারণে বিএনপি অংশ নেয়নি দেখেই দেশে একটা বড় রাজনৈতিক দল অংশ নেয়নি, ফলে নির্বাচন সেই অর্থে হয়তো গ্রহণযোগ্যতা পায়নি আপনারা বলেন। এখন আওয়ামী লীগ যদি অংশ না নেয়, আপনার কি মনে হয় আপনারা নির্বাচনে গেলেও সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে, নাকি আওয়ামী লীগের মতো একই ভুল আপনারাও করতে যাচ্ছেন? না, আপনার আপাতত বললেন যে 40% ভোট, আর 40% যদি জনগণ থাকে তাহলে কি গণ অভ্যুত্থান হয়?